সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। তো যদি চ্যানেলটা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাকির নায়েককে নিয়ে একের পর এক নানান বিতর্ক, নতুন নতুন আলোচনা সমালোচনার জন্ম আপনার মালয়েশিয়া থাকা এই ভারত থেকে বিতাড়িত এই ইসলামিক বক্তার জন্য নানান ধরনের প্রতিনিয়ত আপডেটিং হচ্ছে। তো আপনার গত দু একদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব আপনার যার নাম হচ্ছে বিজয় গোখলে, তিনি দাবি করেছেন যে ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী সাহেব, তিনি আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের কাছে জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন, বা এটা তিনি আবদার করেছেন যে জাকির নায়েককে যাতে ভারতে ফিরিয়ে দেওয়া হয়। তো এই খবর আসার পরে অনেকের মাঝেই নানান ধরনের আলোচনা চিন্তা চলছে যে আসলে জাকির নায়েকের কপালে কি ঘটতে যাচ্ছে, বা মালয়েশিয়াতে যেহেতু জাকির নায়েককে আপনার স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে মালয়েশিয়ান সরকার কি সিদ্ধান্ত নেবেন। আপনাদের অনেকেই জানেন যে মালয়েশিয়ার যে বর্তমান রানিং গভর্নমেন্ট আছে, মাহাথির মোহাম্মদের যে গভর্নমেন্ট, জাকির নায়েকের যে নাগরিকত্বের বিষয়টা সেটা কিন্তু এই মাহাথির মোহাম্মদের গভর্নমেন্ট থেকে দেওয়া হয়নি। এর আগে তিনি ক্ষমতায় আসার আগে, মেবি গত বছর বা 2 বছর আগে, মেবি তিনি গত বছরই ক্ষমতায় এসেছেন। তো যাই হোক, মাহাথির মোহাম্মদের আগের যে গভর্নমেন্ট ছিল তারা জাকির নায়েককে আপনার ওই দেশের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার স্বীকৃতি দিয়েছে। এখন স্থায়ী বাসিন্দা আর নাগরিকত্ব দুইটা কিন্তু দুই জিনিস। আপনার বোঝা উচিত যে স্থায়ী বাসিন্দা যিনি হন তাকে স্থায়ীভাবে থাকার সুযোগ সুবিধা দেওয়া হয়। আর নাগরিকত্ব যেটা হচ্ছে আপনার সেটা একটু আলাদা, ভিন্ন সংজ্ঞা আছে, একটু ডিপলি। তো আমি সেদিকে যাচ্ছি না। জাকির নায়েককে কিন্তু আপনার নাগরিকত্ব এখনো দেওয়া হয়নি। আর এই বিষয়টি নিশ্চিত করেছেন আপনার মাহাথির মোহাম্মদ আপনার একটা রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে। তিনি বলেছেন জাকির নায়েক এদেশের স্থায়ী নাগরিক না, তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়া হয়নি, বাট স্থায়ীভাবে থাকার অনুমতি দেওয়া হয়েছে। আর এই খবর হচ্ছে গালফ নিউজের আর মালয়েশিয়ান মেইলের যেই আপনার তাদের কি বলে নিউজ পোর্টাল আছে সেখানের খবর। তো এই বিতর্কটা বেসিক্যালি সামনে এসেছে আপনার গত 6ই সেপ্টেম্বর আপনার রাশিয়ায় ইস্টার্ন ইকোনমিক ফোরামের একটা সম্মেলন ছিল, যেখানে আপনার এশিয়া ভিত্তিক দেশগুলোর যারা প্রধানমন্ত্রী আছেন তাদের একটা প্রধানমন্ত্রী বা তাদের নিচু পর্যায়ের যেই সচিব বা পররাষ্ট্রমন্ত্রী যারা আছেন তাদেরকে নিয়ে একটা মিটিং ছিল। তো সেই মিটিং এর এক ফাঁকে আপনার মাহাথির মোহাম্মদ এবং নরেন্দ্র মোদী দুজনের মাঝে একটা বৈঠক হয়, ছোট একটা আলোচনা বৈঠক হয়। তো সেই বৈঠকে নরেন্দ্র মোদী আপনার জাকির নায়েকের ব্যাপারে কথা বলেছেন। এই দাবিটা করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। এটা নরেন্দ্র মোদীর কোনো স্টেটমেন্ট না। তো তার এই স্টেটমেন্ট প্রকাশিত হওয়ার পরে আপনার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহাথির মোহাম্মদ বলেছেন যে না, নরেন্দ্র মোদীর সাথে আমার দেখা হয়েছে, আমাদের মাঝখানে ছোট একটা কনভারসেশন হয়েছে, কিন্তু সেই কনভারসেশনে বেসিক্যালি আপনার নরেন্দ্র মোদী জাকির নায়েকের ব্যাপারে কোনো কথাই বলেননি বা কোনো কিছু জিজ্ঞেসই করেননি। সো এই ব্যাপারে তো প্রশ্নই আছে না যে জাকির নায়েককে ফেরত নিয়ে যাওয়া হবে। তবে তিনি যেটা বলেছেন যে জাকির নায়েকের উপরে আপনার যে বক্তৃতা দেওয়ার, আপনারা জানেন জাকির নায়েক এখন পর্যন্ত তিনি কিন্তু কোনো সভা, সেমিনার, কোনো বক্তৃতা তিনি কিন্তু এখনো দিচ্ছেন না আপনার, মানে পাবলিকলি, বা তার কোনো বক্তৃতা প্রচার এখন কিন্তু মালয়েশিয়া থেকে নিষিদ্ধ আছে। কিছুদিন আগে ওই যে আপনার হিন্দুদের গোষ্ঠীগত একটা বিষয় নিয়ে যে মালয়েশিয়ায় বসবাসরত হিন্দুরা বেসিক্যালি আপনার ভারতে বসবাসরত মুসলমানদের তুলনায় বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, তার এই বক্তব্যের জের ধরে আপনার অসংখ্য হিন্দু যারা আছেন মালয়েশিয়াতে বসবাসরত, ইভেন চাইনিজরা পর্যন্ত আপনার তাদের নেতৃত্বে কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো মামলা করা হয়েছিল, প্রায় 117টি মামলা তার নামে দেওয়া হয়েছিল। আর যার এগেনস্টে তিনি অ্যারেস্ট হননি, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ধাপে ধাপে। আর তার এই বক্তব্যটাকে ভুল বা ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এই দাবি করে তিনি কিন্তু আবার মানহানির মামলা করেছিলেন 4জন ব্যক্তির নামে, এমপির নামে, যারা রানিং গভর্নমেন্ট সহ অন্যান্য যে যারা আছেন তাদের ব্যাপারে। তো তাদের ব্যাপারে পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আর মাহাথির মোহাম্মদের এই স্টেটমেন্ট থেকে এটা প্রমাণিত যে জাকির নায়েককে আপনার ভারতে নরেন্দ্র মোদী সরকার চায়নি, বা ফেরত নেওয়ার জন্য কোনো প্রসেসিং আসলে তাদের কাছে কোনো দাবি রাখা হয়নি। তো জাকির নায়েক সম্পর্কে আরো কিছু কথা যদি আমি না বলি একবারে না, আমার আগের ভিডিওগুলোতে আমি একই কথা বলেছি যে আমি খুবই সাধারণ মুসলিম, আমি খুব বেশি ভালো টাইপের যে মুমিন মুসলিম ওরকম না।
আমার মতো মুসলমানের সংখ্যাই খুব বেশি। আমরা গানও শুনি, হিন্দি ছবিও দেখি, আবার নামাজও পড়ি, রোজাও রাখি, সামান্য জাকাতও দেই যতটুকু এবিলিটি আছে যার যার, দান সদকা করি, তারপর হচ্ছে রোজা রাখি, আপনার নানান ধরনের বিষয়গুলো আছে। কিন্তু যখন একজন ইসলামিক স্কলারের বিষয় আসে, তখন আমার মতন সাধারণ মুসলিম যারা আমরা আছি, আমরা আসলে ডিপলি চিন্তা করি। আমরা ভাবি যে আমার দ্বারা ইসলামের আসলে কতটুকু উপকার হয়েছে। যারা জাকির নায়েক বিরোধী আছেন, আপনার বাংলাদেশে আছেন, আমি অন্যান্য দেশের কথা বলবো না, যারা বাংলাদেশে আছেন, যেহেতু আমি বাংলাদেশি, আমি আমার বাংলাদেশের হুজুরদের নিয়ে এই কথা, আমার এই ভিডিও বক্তব্যটা একটু আমি বলছি যে আমাদের বাংলাদেশের বড় একটা আলেম সমাজ বা আলেম শ্রেণী জাকির নায়েক বিরোধী আছেন। কিন্তু কেন, এটার কোনো সুস্পষ্ট উত্তর নাই। এখন আমাদের অনেক হুজুররা বললেন যে জাকির নায়েক তিনি তো কোনো হাফেজ না, তিনি কোনো আলেম না, তাহলে তিনি কেন দিনের কথা বলবেন? তো এই বিষয়গুলোর জন্য আমাদের হুজুররা নানানভাবে জাকির নায়েককে আমাদের বাংলাদেশের স্টেজে কাফের, তারপর হচ্ছে ইয়াহুদিদের দালাল, নানান ধরনের বিশেষণ তারা কিন্তু দিয়ে দিয়েছে। ছোট ছোট ওয়াজ মাহফিলগুলোতে তারা যান, আপনার সামান্য হাদিয়া নিয়ে তারা এই ওয়াজ মাহফিলগুলো করেন। আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি যে আপনি যখন একজন এত বড় মাপের আলেম, তাকে যখন আপনি ছোট করেন, হয়তো আপনি মাহফিলে যখন জিজ্ঞেস করেন ঠিক কিনা, পাবলিক কয় হ হুজুর ঠিক, আপনার বোঝা উচিত যে এখানে অনেক মানুষ আছে যারা জাকির নায়েককে পছন্দ করে। আর জাকির নায়েক যে শতভাগ শুদ্ধ মানুষ, সেটাও আমি আমার কোনো ভিডিওতে বলিনি, বলবো না। কারণ হচ্ছে যে জাকির নায়েককে পছন্দ করার অন্যতম একটা প্রধান কারণ, আমাদের কোনো হুজুরদের মধ্যে আমি এই ধরনের বয়ান আসলে শুনি না। বাংলাদেশে যারা বক্তব্য দেন বা যারা ফেসবুক টেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দিনের প্রচার করেন, আমি আপনাদের কখনো এটা শুনি না আপনারা আপনাদের কাছে যে এভিডেন্স গুলো থাকে, রেফারেন্স গুলো থাকে, সেটার এগেনস্টে এত শক্তভাবে অন্যকে গালি দেন। কিন্তু আপনি দেখেন যে যারা বড় মানুষ তারা কিন্তু বিনয়ী হয়। জাকির নায়েক তার প্রতিটা বক্তব্যের প্রথমে একটা কথা বলে যে আমার কোনো বক্তব্য যদি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আপনার কাছে যদি আমার তথ্যের তুলনায় অধিকতর যুক্তিসঙ্গত বা অধিকতর সহি কোনো আপনার রেফারেন্স পান, আপনি আমার বক্তব্য ওয়ালে ছুঁড়ে ফেলে দেন। আমি ডাক্তার জাকির নায়েককে দেখেও ইসলামকে আপনি বিচার করবেন না, কারণ একটা মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকবেই। সো তার যেটা ভালো সেটা আমরা গ্রহণ করি, তার যেটা খারাপ সেটাকে বর্জন করি। প্রতিটা হুজুরের কোন একটা দিক ভালো, কোন একটা দিক খারাপ। দেলোয়ার হোসেন সাইদী সাহেব রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার বিরুদ্ধে সমালোচনার হাজার জায়গা আছে, কিন্তু যখন একজন ইসলামিক সুবক্তা হিসেবে আমি তাকে বিচার করি, আমি তাকে ভালোবাসি। অনেকে আছেন বিরোধী দলের রাজনীতি করেন, অনেকে আছেন আওয়ামী লীগ করেন, অনেকে আছেন বিএনপি করেন। দেলোয়ার হোসেন সাইদী সাহেবকে অনেকে ভালোবাসেন শুধু জামায়াত ইসলামের কর্মী হিসেবে, আবার অনেকেই ভালোবাসেন যে এই মানুষটা ইসলামের জন্য অনেক কিছু করে, তার কাছে ইসলামিক যথেষ্ট জ্ঞানের ভান্ডার আছে, সেই কারণে শ্রদ্ধা করে। তো ডাক্তার জাকির নায়েককে এরকম শ্রদ্ধা করার মতো মানুষ অনেক আছে। আর কোরআনের একটা রেফারেন্স আমি দিচ্ছি, সম্মান ক্ষমতা, ঠিক আছে, যে এগুলো কিন্তু আসলে আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। আল্লাহ যখন কাউকে সম্মানিত করেন, তাকে আমি আপনি আমাদের মতন সাধারণ মানুষ তার পিছনে লেগে থেকে আসলে কোনো লাভ হবে না। একজন বিধর্মী, একজন হিন্দু ভাই, একজন খ্রিস্টান ভাই, একজন বৌদ্ধ, একজন ইয়াহুদি যখন ডাক্তার জাকির নায়েককে বাজে কথা বলে, তখন আমার গায়ে লাগে একটা ফিলিংস লেভেলে। তার গায়ে লাগে কারণ হচ্ছে তার ধর্মের মানুষ তিনি মুসলমান করেছেন, হাজার হাজার মানুষ তিনি মুসলমান ধর্মে রূপান্তরিত করেছেন। তো তাদের গায়ে লাগবে। আপনার একটা সন্তানকে যদি কেউ ভাগায় নিয়ে যায়, আমরা এটা এত সহজে অ্যাকসেপ্ট করি করি না। কারণ হচ্ছে কি, আমার পরিবারের একটা মেয়ে আর একটা ছেলে ভাগায় নিয়ে গেছে, তো আমার তো একটা সম্পদ লস হয়েছে বা আমার একটা পরিবারের সদস্য হারাইছি, সেখানে তার প্রতি আমার ঘৃণা হয়, রাগ হয়। তো ইয়াহুদি, হিন্দু, খিদ্দ, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন তাদেরটা যৌক্তিক, তাদের এই রাগটা হবে। আমার মুসলমান ধর্ম থেকে একটা ভাই অন্য ধর্মে গেলে আমারও খারাপ লাগবে। কিন্তু যখন একজন মুসলিম হিসাবে আমরা জাকির নায়েককে গালি দেই, আমরা তার সমালোচনা করি, গালি দিয়ে কাফের ফতুয়া করে, তাকে নানান ধরনের ছোট ছোট কথা বলে, আমি আপনি আমার মতন মানুষ যারা আছি, আমরা সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, আমরা জানি না এটার অর্থ কি। আমাদের মতন মানুষ যখন আমরা আলেমদের গালি দেই, আপনার খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে দ্বীনি শিক্ষার অভাব আছে, নৈতিক শিক্ষার অভাব আছে। তো জাকির নায়কের বিরোধিতা যারা করেন, আমি বলবো যে হ্যাঁ, যেটা ভুল সেটা আপনি ফেলে দেন, যেটা সঠিক তাকে বাহবা দেন। কারণ আমার আপনার দ্বারা ইসলামের কোনো খ্যাতমত হচ্ছে না ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া, ইউটিউবে ভিডিও আপলোড করা ছাড়া। তাদের দ্বারা ইসলামের প্রকৃত খ্যাতমতটা হচ্ছে। সো তাদেরকে ভালোবাসুন, তাদের ভালো কাজগুলোকে সাপোর্ট করুন, তাহলে এই মানুষগুলো সমাজে
একটা ব্যাকআপ পাবে। আমরা যখন নিজের ঘরের মানুষ তার বিপরীতে, তাহলে তাকে ব্যাকআপ কে দিবে? আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।